অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন কিন্তু তারা বলেছিলেন তীব্রভাবে যে এই দেশ তারা একেবারে দুধে ধোয়া তুলসী পাতা হিসাবে দেখে দিয়ে যাবেন। কেমনে দুর্নীতিমুক্ত, কেমনে জনগণের জন্য সরল, কেমনে জনগণের জন্য মানে সবচাইতে পবিত্রতম দেশ হিসেবে তৈরি করা যায় তারা এটা দেখাবেন, এবং দুর্নীতি তো হইতেই পারবে না কোনোভাবে। কিন্তু তারপরেও ছোটকা টাটকা আমরা নানাবিধ উপদেষ্টাদের দুর্নীতির প্রমাণ পেয়েছি, তারা আবার উঁচু গলায় বলেছেন যে দুর্নীতি প্রমাণ করে দেওয়া হোক। কিন্তু অদ্ভুতভাবে আজ টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ, যে টিআইবির নির্বাহী পরিচালক আবার এই সরকারেরই সংস্কার কমিশনের তিনি কিন্তু সদস্য ছিলেন, তাদের জরিপে উঠে এসছে যে গেল এক বছরে, অন্তর্বর্তী সরকারের এই এক বছরে সেবা খাতে, সব খাতে না কিন্তু কেবল সেবা খাতে জনগণ যে সেবাগুলি নিতে যায় সেই সেবা খাতে ঘুষ লেনদেন হয়েছে 12,633 কোটি, শুধু সেবা খাতেই। অন্যান্য খাতের গুলো আমি না হয় না ভাবতে পারেন এক বছরে 12,500 কোটি টাকারও বেশি শুধুমাত্র ঘুষ লেনদেন করেছে এই সরকারের আমলে। কারা করেছে? সরকারে তো কোনো রাজনৈতিক দল ছিল না, সরকারে ছিল কি অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত সবাই। কারা এই ঘুষ লেনদেনের সাথে জড়িত ছিল আসলে? অদ্ভুত না? এবং আপনারা মনে করতে পারেন এইটা বানায় বানায় কিছু বলছে, আমি এটা এই কারণে বললাম যে অন্তর্বর্তী সরকারের সময় যে কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনের দুর্নীতি বিরুদ্ধে একটা কমিশন ছিল, দুদক সংস্কার কমিশন ছিল, সেটার প্রধান ছিলেন হচ্ছেন ইফতেখারুজ্জামান, যিনি টিআইবি নির্বাহী পরিচালক, আপনারা সবাই জানেন। তাদের করা জরিপে, এবং তারা বলছে 8টি বিভাগে তারা 1,149টি স্থানে, 8টি বিভাগের 1,149টি স্থানে তারা এই জরিপ করেছে, কম জায়গা না কিন্তু। এবং জরিপ করে দেখেছে যে 81%-রও বেশি মানুষকে ঘুষ দিতে হয়েছে এই কয়দিন, এবং সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে পাসপোর্টে এবং বিআরটিএতে। কেন? কতটা সংস্কার হয়েছে এই দেশে, এবং ওই সময়টাতে নাকি সংস্কার হয়েছে সবচেয়ে বেশি। এবং এই সুবিধা মানে জনগণ দিয়েছে, এবং অনেক জনগণই সেখানে উত্তর দিতে চান নাই। তারা বলছেন বলে কি হবে, কারণ দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে দেশের সবকিছু। এবং তারা বলছেন যে বললে বরং দেখা গেছে যে যাদের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তারা বেশি সুবিধা পেয়েছে। জনগণের অনুভূতির জায়গাটা আপনারা দেখেন যে তারা শাস্তি পাওয়ার বদলে দেখেছে যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে তারা বেশি মানে আরো বেশি উন্নতি করেছে জীবনে, আরো বেশি তাদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছে। তাহলে দুর্নীতির আসলে এই জায়গার যখন আসে সেবা খাত, মানুষের জনগণ যেটাতে নেয়, জনগণ কষ্ট করে নেয়, সেইখান থেকে যদি আপনি 12,500 কোটি টাকা আপনি তুলে ফেলেন, তাহলে অন্য জায়গার থেকে তাহলে কি করা হয়েছে, মানে কি করা হয়েছে, একটা বড় প্রশ্ন না? টিআইবির এই ব্যাখ্যা এবং টিআইবির এই জরিপ, টিআইবির এই গবেষণা প্রতিবেদন, এটা নিয়ে আমি জানি যে নানা ধরনের তর্ক হবে, বিতর্ক হবে, কিন্তু টিআরবি যখন এই জরিপ করে তাদের জরিপ যে ভুল বা ভ্রান্তি এই পর্যন্ত কোথাও সেটা প্রমাণ করা যায় না। টিআইবির জরিপ শুধু খানা জরিপ হিসাবে তারা প্রকাশ করেছে, বাড়ি বাড়ি যে তারা এই তথ্য সংগ্রহ করেছে। বলা হয়েছিল যে টিআইবি হচ্ছে পেপার কাটিং এর উপর নির্ভর করে তথ্য দেয়, সেটা ঠিক না। এই খানা জরিপ তারা আসলে বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য সংগ্রহ করে। এখন আসলে আপনারা কি বলবেন যে জনগণ কি পরিমাণ সেবা পাইতে হইলে গেল এক বছরে কি পরিমাণ টাকা এখানে দিতে হয়েছে? এখন আমরা কি বলবো বলেন? সবচেয়ে সাধু সরকার, যে সকল রাজনৈতিক দল খারাপ, সবচেয়ে সাধু সরকার প্রধান, এবং সবচেয়ে সাধু এবং বিশ্বব্যাপী পরিচিত মানুষের সময়কালে বাংলাদেশের সেবা খাতে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। এটা তো আমাদের জন্য সুনাম, বিরাট সুনাম বয়ে নিয়ে আসছে তারা আমাদের জন্য। 4-0 কথা তিনি বলেছিলেন, মানে 0 তো 0, কত কিছু যে আমাদেরকে বলা হয়েছে এবং কতভাবে যে সেটা প্রতারণা করা হয়েছে এটা নিশ্চয়ই আস্তে আস্তে বের হইতেছে। এখন এই যে আমি কথা বলতেছি এটা নিয়ে আবার লেগে যাবে, এই কথা বলা শুরু করছে, এই তো আমাদের নিয়ে কথা, আমি কথা বলি নাই। এই তথ্য আজকে প্রচারিত হয়েছে, এই তথ্য সকল মিডিয়া প্রচার করবে। আপনাদের পক্ষ থেকে কোনো কিছু বলার থাকলে বরং আপনারা বলবেন। আপনারা দোষ করলে সেটা বললেই তাদের পেছনে লেগে যাওয়া, তাদের বাইরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া, তাদের কি বলে এটাকে নানাভাবে হেনস্থা করা, কোনো মামলায় ঢুকাই দেওয়া, এইসবই তো পারছেন। এইটা করে আমাদের দেখান যে উত্তর দিয়েন।
কিছু বললেই সেটা দোসরের তকমা আপনারা ফেলে দেন। কিন্তু জানেন এই জরিপের সবচেয়ে উল্লেখযোগ্য দিক কী ছিল? উল্লেখযোগ্য দিক ছিল হচ্ছে ২০২৩ সালে যখন এই খানা জরিপ করেছিল টিআইবি, তখন যে দুর্নীতির অবস্থা ছিল ২০২৫ সালে সেই দুর্নীতির অবস্থা অনেক বেড়েছে। ২০২৩ সালে সেটা ছিল হচ্ছে ৭০ দশমিক সামথিং, এবং ২০২৫ সালে এসে অন্তর্বর্তী সরকারের সময় যেটা ২০২৪-এর অক্টোবর থেকে ২০২৫-এর নভেম্বর পর্যন্ত করা হয়েছে, সেখানে দেখা গেছে যে ২০২৩ সালের যে সেইখানে প্রায় ১৫% মতো দুর্নীতি বেড়েছে। এই গেল এক বছরে, অন্তর্বর্তীকালীন সময়ের এক বছরে ৮১.৫% মানুষ দুর্নীতির শিকার হয়েছেন। এবং এই দুর্নীতি কেবলমাত্র শহরাঞ্চলের স্মার্ট মানুষরা যে হয়েছেন তা না, এই দুর্নীতির শিকার হয়েছেন সবচেয়ে বেশি গ্রামাঞ্চলের মানুষ। কাজে যে সরকারের প্রতি মানুষ আস্থা রেখেছিলেন, যে সরকারকে ভেবেছিলেন যে নতুনভাবে শুরু করা হবে এই দেশ, তথাকথিত স্বাধীনতা 2.0, দেশ 2.0, সে দেশ আমাদের নতুন করে একটা ভয়ঙ্কর দুর্নীতির চিত্র সেই সরকার আমাদের দেখিয়ে দিয়ে গেছে।